সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা 9.2 ত্রিকোণমিতিক এই অধ্যায়ের সৃজনশীল অংশের সমাধানগুলো করব। অর্থাৎ গত পর্বে আমরা এই অধ্যায়ের 27 নং পর্যন্ত সমাধান করেছি। আজ 28 নং অর্থাৎ সৃজনশীল যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নের সমাধানটা আমরা করব। এই 28 নং সমস্যাতে আমাদের দেওয়া আছে একটা ত্রিভুজের মান, যে ত্রিভুজের নাম হচ্ছে এবিসি এবং এই ত্রিভুজের যে সমকোণটা থাকবে ওই সমকোণে আমাদের থাকতে হবে অ্যাঙ্গেল বি, যার এবি এর মান হবে 5 সেন্টিমিটার এবং বিসি এর মান হবে 12 সেন্টিমিটার। তো এই মানগুলো দিয়ে আমাদের তিনটে প্রশ্নের ক, খ, গ এ অংশের অ্যান্সার করতে হবে। তো প্রথমে আমরা 28 নং সমস্যাটা দেখে নিচ্ছি। তো 28 নং সমস্যায় যে ত্রিভুজের কথা বলা হয়েছে সে ত্রিভুজটি আমরা আগে দেখে নিচ্ছি। যেমন ত্রিভুজটা আমাদের থাকতে হবে এরকম একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ 90 ডিগ্রি ত্রিভুজ থাকতে হবে। তো এই ত্রিভুজটার মধ্যে যে কন্ডিশন দেয়া আছে, যেহেতু আমাদের এই কোণটা আমাদের 90 ডিগ্রি কোণ, তো এই কোণে আমাদের অ্যাঙ্গেল বি রাখতে হবে অ্যান্ড বাকি দুইটি কোণ আমাদের এ এবং সি রাখতে হবে। তো আমাদের এ বি সি একটি ত্রিভুজ। তো এই এ বি সি ত্রিভুজের কিন্তু অ্যাঙ্গেল বি যেহেতু 90 ডিগ্রি বলা হয়েছে, তো অবশ্যই আমাদের কিন্তু এই বি কোণটা 90 ডিগ্রির অংশে রাখতে হবে। তো এখন খেয়াল করো, আমাদের এ এবং বি থেকে যে দূরত্বটা, এই দৈর্ঘ্যটার মান দেওয়া আছে কত, 5 সেন্টিমিটার, এবং বি থেকে সি পর্যন্ত দূরত্বটা এটুকুর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। ওকে, এখন আমরা প্রথমে এসি এর মান নির্ণয় করব। তো নাম্বার ক, এটা হচ্ছে 28 নম্বর ক নং দেয়া আছে দেওয়া আছে আমাদের এ বি সমান 5 সেন্টিমিটার, বিসি ইকুয়াল দেওয়া আছে আমাদের 12 সেন্টিমিটার। তো এখন কোনো সমকোণী ত্রিভুজের যদি দুইটি বাহুর মান দেয়া থাকে, কি বলছি, যদি কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুটি মান দেয়া থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে তিনটি বাহুর মধ্যে দুইটি বাহুর মান দেয়া থাকলে অপর যে একটি বাহু থাকবে ওই বাহুর মান নির্ণয় করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য মানে সূত্র প্রয়োগ করে। তো আমরা কি লিখব, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তো পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল আমাদের, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ অতিভুজকে আমাদের বর্গ করলে যে মান পাওয়া যাবে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজকে বর্গ করলে যে মান পাওয়া যাবে সেই মানের সমান হবে লম্ব স্কয়ার এবং ভূমি স্কয়ারের যোগফলের সমান। তো আমরা লিখতে পারি অতিভুজ আছে কত আমাদের এসি, অর্থাৎ
এসি স্কোয়ার ইকুয়াল লম্ব হচ্ছে এবি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি স্কোয়ার। তো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ লম্ব এবং ভূমির বর্গের যোগফলের সমান হবে অতিভুজের বর্গের সমান। তো যেহেতু এই তিনটা বাহুর মধ্যে আমাদের এসি এর মান দেয়া নাই, তো আমরা এসি স্কোয়ার এটা ঠিক রাখবো, এসি স্কোয়ার ঠিক থাকলো ইকুয়াল এবির মান কিন্তু দেয়া আছে কত আমাদের 5, এবির মান দেয়া আছে 5 স্কোয়ার প্লাস বিসির মান দেয়া আছে কত 12 স্কোয়ার। ওকে, তো এখন খেয়াল করো আমাদের এসির কোনো কাজ নেই, এসি স্কোয়ার এসি স্কোয়ার থাকলো ইকুয়াল 5কে স্কোয়ার করলে হচ্ছে কত 25 প্লাস 12কে স্কোয়ার করলে 144 অর্থাৎ 144। তো এসি স্কোয়ার ইকুয়াল, তো 25 এবং 144 এর যোগফল হচ্ছে 169। বা এখন খেয়াল করো আমাদের যেহেতু এসি এর মান নির্ণয় করতে বলা হয়েছে, আমরা কিন্তু নির্ণয় করেছি কার এসি স্কোয়ারের মান। তো স্কোয়ারটা উঠিয়ে দিলেই কিন্তু আমাদের এসি এর মান নির্ণয় হচ্ছে। তো স্কোয়ার উঠানোর জন্য অর্থাৎ বর্গ উঠানোর জন্য আমাদের কি করতে হয় বর্গমূল। তো আমরা উভয় পাশে আমরা বর্গমূল করব। এসি স্কোয়ার ইকুয়াল রুট হচ্ছে 169। তো এই পাশে খেয়াল করো স্কোয়ারের উপর রুট থাকলে বা রুটের উপরে স্কোয়ার থাকলে আমাদের রুট আর স্কোয়ার কিন্তু কাটা যায়, সুতরাং কি থাকছে রুট স্কোয়ার কাটা যাওয়ার পর এসি থাকছে। তো এসি ইকুয়াল, তো 169 এর বর্গমূল হচ্ছে আমাদের 13। তো এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো খেয়াল করব আমরা যে যদি কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটি বাহুর মান দেয়া থাকে, তো অপর বাহুর মান নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে। তো এখন আমরা পরবর্তী সমস্যাটা অর্থাৎ খ নং সমস্যাটা দেখে নেব। তো নম্বর খ। তো খ নং সমস্যা সমাধানের জন্য আমাদের ত্রিভুজটা প্রয়োজন। তো খ নং প্রথমে আমরা ত্রিভুজটা এঁকে নিচ্ছি। এ বি সি। তো এই ত্রিভুজের দুইটি বাহুর মান আমাদের দেয়া ছিল কত, এ বির মান হচ্ছে 5, বি সি এর মান হচ্ছে 12। এবং এখন খেয়াল করো এখন যেহেতু আমরা খ নং অঙ্কটা করছি, তো খ নং অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের এসি এর মানটা আমরা অলরেডি পেয়েছি কি ক হতে এসি এর মান পেয়েছি আমরা 13। তো আমরা এটা লিখে দিতে পারি। এখন কিন্তু এই ত্রিভুজে তিনটি বাহুর মান আমাদের দেয়া আছে। তো এখন আমরা লিখব দেওয়া আছে কি এ বি সমান 5, বিসি সমান 12। এখন যে অংশটা খেয়াল করো আরেকটা মান কিন্তু খ অংশে দেওয়া আছে অ্যাঙ্গেল সি ইকুয়াল থিটা, অর্থাৎ এই সি কোণকে আমাদের থিটা দ্বারা নির্দেশ করা হয়েছে। অর্থাৎ এই সিটাই যদি আমাদের কোণ হয়, তো খেয়াল করো যেটা আমাদের কোণ নির্দেশ করবে কোণের বিপরীত বাহু সর্বদা লম্ব থাকবে। যেমন সিটা আমাদের কোণ নির্দেশ করে দিয়ে দিয়েছে কত আমাদের সি কোণকে নির্দেশ করে দেওয়া আছে। তো সি যদি আমাদের এখানে কোণ হয়, তো কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের এবি, অর্থাৎ এবি হচ্ছে আমাদের লম্ব এবং কোণের সন্নিহিত বাহু হচ্ছে আমাদের ভূমি, অর্থাৎ বিসি হচ্ছে আমাদের এই খ নং অঙ্ক অনুযায়ী ভূমি। অথবা যদি এই থিটা কোণ আমাদের সি কোণে না দিয়ে যদি এ কোণে দেওয়া থাকতো, তো এ কোণে যদি থিটা দেওয়া থাকতো, তো লম্ব হতো কিন্তু আমাদের বিসি আর ভূমি হতো এবি। সবসময় কোণের বিপরীত বাহু লম্ব থাকে, যেটা কোণ নির্দেশ করবে তার বিপরীত বাহু আমাদের লম্ব। তো এখন আমরা
যে মান নির্ণয় করতে বলা হয়েছে এই মানটা আমরা নির্ণয় করে নিচ্ছি। এখানে বলা হয়েছিল সাইন থিটা প্লাস কস থিটা এর যোগফল নির্ণয় করব। তো আমরা সাইন থিটা এবং কস থিটা এর মানটা আগে বের করে নিচ্ছি। তো এখানে সাইন থিটা ইকুয়াল, তো সাইনের সাথে কোন নির্দেশ করা আছে, থিটা দেওয়া আছে। তো থিটা কি কোন জায়গায়, এই জায়গায় থিটা। তো থিটার বিপরীত বাহু কিন্তু লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে আমাদের বিসি। আর এটার কিন্তু কোনো চেঞ্জ নাই, এটা কিন্তু আজীবন অতিভুজই থাকবে। তোমার কোন যে এখানেই থাকুক, তোমার এটাই অতিভুজ। এখন এই দুইটার মধ্যে আমাদের কোণের কারণে পরিবর্তন হতে পারে। এখানে কোণ থাকলে এটা লম্ব, এইখানে কোণ থাকলে এটা লম্ব। ওকে, তো সাইন থিটার সূত্র কি, লম্ব বাই অতিভুজ। তো সাইন থিটা হচ্ছে লম্ব হচ্ছে এটার, অতিভুজ হচ্ছে কত, এসি। তো এইখানে একটা কাজ করে নিতে হবে, আমরা ক অংশ হতে পাই এসি ইকুয়াল কত, 13। তো এটা কিন্তু আমাদের উল্লেখ করতে হবে, কারণ এসির মানটা কিন্তু দেওয়া নেই, এটা আমরা কিন্তু ক অংশ হতে সংগ্রহ করেছি। সাইন থিটার সূত্র কি, লম্ব বাই অতিভুজ। তো লম্ব কোনটা আমাদের, লম্ব হচ্ছে আমাদের এ বি। তো লম্ব বাই অতিভুজ হচ্ছে কত, এসি। হ্যাঁ, সমান। তো এ বির মান কত আছে, 5, আর এসির মান দেওয়া আছে আমাদের 13। তো আমরা সাইন থিটার মান পেয়েছি কত, 5/13। ওকে, এখন আমরা বের করব কস থিটা। আবার কস থিটা ইকুয়াল, কসের সূত্রটা কি আমাদের, ভূমি বাই অতিভুজ। তো এইখানে ভূমি কোনটা, থিটা যদি এইটা হয় তো ভূমি কিন্তু আমাদের সন্নিহিত বাহু অর্থাৎ বিসি। তো কি লিখবো আমরা, বিসি বাই, আর অতিভুজ হচ্ছে আমাদের এসি। বললাম যে অতিভুজের কিন্তু কোনো পরিবর্তন হয় না, অতিভুজ কিন্তু আজীবন একটাই থাকে। তো এইখানে খেয়াল করো, বিসি এর মান হচ্ছে আমাদের 12 আর এসি এর মান হচ্ছে কত, 13। তো আমরা কিন্তু এই অংশটা একসাথে প্রদত্ত রাশি দিয়ে সাইন থিটা প্লাস কস থিটা লিখতে পারতাম, কিন্তু এই অংশ আলাদা নির্ণয় করার উদ্দেশ্য হচ্ছে আমাদের গ নং অংশের অঙ্কটা করার জন্য। গ নং অংশে আমরা যদি এখন আমরা একত্র করতাম, তো গ অংশে কিন্তু আমরা খ হতে প্রাপ্ত করে লিখতে পারতাম না, তো নতুন করে আবার করতে হতো। তো এখন লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া ছিল, সাইন থিটা প্লাস কস থিটা। তো সাইন থিটার মান পেয়েছি আমরা 5/13 প্লাস কস থিটার মান পেয়েছি আমরা 12/13। তো ভগ্নাংশের যোগ, তো এখানে কি করব আমরা, লসাগু করব। তো লসাগু কি করব, 13 এবং 13 লসাগু হচ্ছে 13। তো লসাগুর সাথে হর যদি আমাদের মিলে যায় তো লবের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 5 + 12 ঠিক থাকে। কারণ হচ্ছে 13 দ্বারা 13কে ভাগ করলে আমাদের একবার যায়, 1 দ্বারা 5কে গুণ করলে হচ্ছে 5। তো এইখানে 13 দ্বারা 13কে ভাগ করলে আমাদের 1 দ্বারা 12কে গুণ করলে কিন্তু 12ই হচ্ছে। তো এটা আমরা যোগ করে নিচ্ছি। তো 5 এবং 12 যোগ করলে হচ্ছে আমাদের 17/13। তো এটাই কিন্তু আমাদের এই অংশের অ্যান্সার। তো আশা করি আমরা খ নং সমস্যার সমাধানটা বুঝতে পারছি। এখন আমরা গ অংশের সমাধানটা করে নেব। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা গ নং সমস্যাটা দেখে নিচ্ছি। তো গ নং অংশে আমাদের বলা হয়েছে, দেখাও যে sec² থিটা প্লাস cosec² থিটা ইকুয়াল sec² থিটা ইন্টু cosec² থিটা এর মান
দুইটা সমান করার জন্য, মানে এটা প্রমাণ করে দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান আমাদের সমান আছে, এটাই প্রমাণ করতে হবে। এখন খেয়াল করো, যেহেতু গ অংশে থিটা আমাদের উল্লেখ ছিল না, কিন্তু প্রশ্নে আমাদের থিটা দেয়া আছে, তো থিটার মান আমরা কিন্তু পেয়েছি কোথায়, খ অংশে। আমরা খ অংশ করার সময় বলছিলাম যে এই মানগুলো আমাদের গ অংশে প্রয়োজন পড়বে, তার জন্য এগুলো আমরা আলাদা মান বের করে নিয়েছি। তো এখন গ অংশে যেহেতু আমাদের কোনো থিটা উল্লেখ নাই, তো চিত্রটা আমাদের প্রয়োজন পড়ছে না, প্রয়োজন পড়বে আমাদের খ হতে প্রাপ্ত মানের। তো আমরা গ অংশটা লিখে নিচ্ছি। খ হতে পাই খ হতে কি পাইছি আমরা, সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল পাইছি আমরা 5/13 এটা। তো সাইনের সূত্রটা কি ছিল আমাদের, সাইনের সূত্র ছিল 1/cosec। কোসেক থিটা ইকুয়াল হচ্ছে 5/13। তো এখন এটা আমরা বিপরীতকরণ করব, সুতরাং তো আমরা বিপরীতকরণ করে নিচ্ছি। সুতরাং কোসেক থিটা ইকুয়াল হবে, এই পাশে বিপরীতকরণ 13/5। তো একটা মান পেয়েছি আমরা কোসেক থিটার মান। এখন আবার আরেকটা মান কিন্তু খ অংশ হতে পেয়েছিলাম আমরা কত, আবার cos থিটা ইকুয়াল পেয়েছিলাম কত, 12/13 বা cos থিটার সূত্র কি আমাদের 1/sec থিটা সমান 12/13। সুতরাং এই পাশে আমাদের বিপরীতকরণ করতে হবে, sec থিটা ইকুয়াল হচ্ছে 13/12। তো আমরা কিন্তু কোসেক থিটা এবং কি সেক থিটা এর মান পেয়ে গেছি। ওকে, এখন আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটুকু করে নেব। লেফট হ্যান্ড সাইড কি দেয়া ছিল, sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। তো এখন sec স্কয়ার থিটা এর মান পেয়েছি আমরা কত, 13/12। এটার উপর হোল স্কয়ার ছিল, আমরা হোল স্কয়ার দিচ্ছি, প্লাস এটার মান ছিল আমাদের 13/5 হোল স্কয়ার। এখন এইটা আমরা বর্গ করে নিচ্ছি। তো 13কে বর্গ করলে 169/144 প্লাস 169/25। এখন খেয়াল করো, আমাদের ভগ্নাংশের যোগ করার সময় কি করতে হবে, প্রথমে লসাগু করে নিতে হবে। এখন 144 এবং 25-এর মধ্যে লসাগু হচ্ছে কত আমাদের 3600, কারণ 144 এবং 25-এর মধ্যে কোনো সংখ্যা কমন নেই, আমাদের লসাগু যায় না। তো লসাগু না গেলে সেক্ষেত্রে আমাদের সংখ্যা দুটো কী করতে হয়, গুণ করে নিতে হয়। 144 এবং 25 গুণ করলে হচ্ছে আমাদের 3600। এখন 144 দ্বারা 3600কে যখন ভাগ করব তখন হবে আমাদের কত, 25। কারণ হচ্ছে 144 আর 25-এর গুণফল যদি এত হয়, তো এতকে 44 দ্বারা ভাগ করলে আমাদের 25 পাওয়া যাবে। তোমরা ক্যালকুলেটারে অবশ্যই এটা করে নেবে। তো 25 দ্বারা কিন্তু আমাদের এই 25 না, আমরা 144 দ্বারা 3600কে ভাগ করলে যে 25 হয়, সেই ভাগফল দ্বারা 169কে আমরা গুণ করব। তো এটা গুণ করলে হচ্ছে আমাদের 4225 হয়। কত হয়, 4225। ওকে, প্লাস এখন এই অংশ 25 দ্বারা 3600কে ভাগ করলে হচ্ছে আমাদের 144 হবে। কারণ এই দুইটার গুণফল যদি 3600 হয়, তো 25 দ্বারা ভাগ করলে আমাদের অবশ্যই কী পাওয়া যাবে, ওই 144 পাওয়া যাবে। 144 দ্বারা কিন্তু আবার এই আমাদের লবের 169কে আমাদের গুণ করতে হবে। 25 দ্বারা ভাগ করে ভাগফল দ্বারা আমরা 169কে গুণ করব। 169কে 144 দ্বারা গুণ করলে হচ্ছে
2 8 5 6 1। তো এখন এই দুইটা সংখ্যা আমরা যোগ করে নেব। তো এই দুইটা সংখ্যা যখন আমরা যোগ করব আমাদের যোগফল হচ্ছে কত 2 8 2 6 1 বাই 3600। তো এটা আমাদের লেফট সাইডের অংশ। তো আমাদের মান এত। তো লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে 28261 বাই 3600। তো এখন আমরা রাইট হ্যান্ড সাইড অংশটুকু করে নেব। এখন আমরা রাইট হ্যান্ড সাইড অংশটুকু করে নিচ্ছি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে sec স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা। তো আমরা sec স্কয়ার থিটা এই অংশের মান পেয়েছি কত 13 বাই স্কয়ার থিটা এই অংশের মান পেয়েছি আমরা 13 বাই 12। সেকের সাথে স্কয়ার ছিল আমরা স্কয়ার দিলাম ইন্টু এখন sec স্কয়ারের মান পেয়েছি আমরা cosec স্কয়ারের মান পেয়েছি 13 বাই 5 হোল স্কয়ার। ওকে, এখন 13 কে স্কয়ার করলে হচ্ছে আমাদের 169, 12 কে স্কয়ার করলে হচ্ছে 144 ইন্টু 13 কে স্কয়ার করলে 169, 5 কে স্কয়ার করলে 25। এখন খেয়াল করো এই দুইটা কিন্তু আমাদের গুণ সম্পর্ক। যদি যোগ থাকতো অথবা বিয়োগ থাকতো হরগুলোর আমাদের লসাগু করে তারপর করতে হতো, কিন্তু এখানে আমাদের গুণ সম্পর্ক। গুণের ক্ষেত্রে যদি ভগ্নাংশের গুণের ক্ষেত্রে উপরে আর নিচে কোনো সংখ্যা ম্যাচ করে তো সেটা আমাদের কাটা যায়, কিন্তু 169 দ্বারা 25কেও কাটা যায় না, 144 দ্বারা 169কে কাটা যায় না। তো কাটা না গেলে কী করতে হবে আমাদের উপরের মানে লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। তো আমরা লেফট হ্যান্ড সাইডে হর দুটো গুণ করেছিলাম 144 আর 25, এর গুণফল হচ্ছে 3600। ওকে, এখন 169 এবং 169 এর গুণফল হচ্ছে আমাদের ক্যালকুলেটারে করে নেবে তোমরা 28561। তো আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে দেখাতে বলছে, তো কি লিখবো আমরা শুড। এখন আমরা কিন্তু এই সৃজনশীলটা অবশ্যই আশা করি বুঝতে পারছি। তো আজকের পর্ব আমরা এ পর্যন্তই রাখবো। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।